I think I shall be among the English poets after my death. জন কিটস, তার জন্ম হয়েছিল 1795 আর মৃত্যু হয়েছিল 1821, মাত্র 26 বছর বয়স। বাট দিস ইজ দ্য কনফিডেন্স অফ আ পোয়েট। ওইটুকু বয়সের মধ্যেই তিনি তার ভাই জর্জকে চিঠিতে বলেছিলেন যে আশা করি ভবিষ্যতে যত ইংরাজি কবিকে ভবিষ্যৎ প্রজন্ম স্মরণে রাখবে, স্মৃতিতে ধরে রাখবে, তার মধ্যে একজন হব আমি। এতটাই কম বয়সে এই কনফিডেন্স তার ছিল এবং অবশ্যই সেটা সত্য হয়েছে। নইলে আজকে এত এত বছর পরে এত দূরে বসে আমরা তার লেখা পড়ছি কেন? ওড টু আ নাইটিঙ্গেল, আজকে আমরা যে পোয়েমটা পড়ব, জন কিটসের লেখা। হি ওয়াজ বর্ন ইন 1795 অ্যান্ড ডাইড ইন 1821। আমাদের সিলেবাসে যতজন রাইটার আছেন প্রত্যেকেরই ইয়ার অফ বার্থ এবং ডেথ অতি অবশ্যই আমরা খেয়াল রাখব। নেক্সট, চলো আগে আমরা কিটসের জীবন সম্পর্কে জানি। প্রত্যেকটা রাইটারের ক্ষেত্রে আমরা টেক্সট পড়ার সময় তার লাইফ সম্পর্কে যে খুব ডিটেলে জানতে হবে এটা নয়, কিন্তু কিটসের ক্ষেত্রে জানতে হবে। কারণ আমরা যখন ওড টু আ নাইটিঙ্গেল পড়ব, লাইনে লাইনে কিটসের লাইফের রেফারেন্স পাবো আমরা। 1795-এ তার জন্ম হচ্ছে, তাই তো? তার যে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তিনি ছিলেন একজন স্টেবল ওনার, রাস্তাবলের মালিক। সেইখানে এক ভদ্রলোক কাজ করতে এসেছিল, টমাস কিটস, এবং সেখানে কাজ করতে করতে সে মালিকের মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়, ফ্রান্সেসের সাথে, এবং পরবর্তীকালে দুজনের মধ্যে বিয়ে হয়। এবং টমাস ধীরে ধীরে সেখানে ম্যানেজার হন সেই স্টেবলের, এবং পরবর্তীকালে মালিকের মৃত্যুর পরে তিনি মালিক হন, ওনার হন সেই স্টেবলের। এই টমাস আর ফ্রান্সেসের 5খানা ছেলে মেয়ের জন্ম হয়, যার মধ্যে সব থেকে বড় যে, তার নাম হচ্ছে জন কিটস। তার নাম হচ্ছে জন কিটস, আওয়ার পোয়েট। মাত্র 8 বছর বয়সে, যখন আমাদের কবির বয়স মাত্র 8 বছর, তার বাবা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তার মা আবার বিয়ে করেন, কিন্তু তার বয়স যখন 14, আমাদের কবির বয়স যখন 14, তখন তার মাও মারা যান। বাবা মা দুজনেই গেল। বেঁচে ছিল তার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। কিন্তু 1814-এ গিয়ে তার বয়স যখন 19, তার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদারও মারা যান। তার মাঝে তাকে স্কুলে পাঠানো হয়, ক্লার্ক একাডেমি নামের একটা স্কুলে। স্কুলে পড়াশোনার সময় একদিকে তিনি ছিলেন অ্যাভিড রিডার, প্রচুর পড়াশোনা করতেন। তার পাশাপাশি আরও একটা কারণের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে টেরিবল কারেজ। প্রচণ্ড সাহসী মানুষ ছিলেন তিনি। তো তার স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পরে তাকে একজন সার্জন অ্যাপোথিকারি মানে আজকের দিনে যেটা হচ্ছে ফার্মাসিস্ট, এই ধরনের একটা বিষয়, যার নাম ছিল হ্যামন্ড, তার কাছে পাঠানো হয় অ্যাপোথিকারি ট্রেনিং নেবার জন্য। 4 বছর ট্রেনিংয়ের পরে ওই হ্যামন্ডের সাথে তার ঝামেলা হয়ে যায়, তিনি ছেড়ে বেরিয়ে আসেন। ততদিনে তার যে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, তার দিদিমা মিসেস জেনিংস, তিনি মারা গেছেন। এবং বাবা মা আগেই মারা গেছে, অনেকগুলো ছেলে মেয়ে আছে। তাদের জন্য মিসেস জেনিংস 800 পাউন্ড রেখে দিয়ে যান। তখনকার দিনে দাঁড়িয়ে ওটা বেশ ভালো মতো একটা পরিমাণ ছিল। এবং তাদের গার্ডিয়ান হিসেবে একজন টি মার্চেন্ট, চা ব্যবসায়ী, রিচার্ড অ্যাবে নামের এক ভদ্রলোককে তিনি অ্যাপয়েন্ট করে যান। অ্যান্ড ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য রং চয়েস। প্রথমত সেই টাকা পয়সার বেশ কিছুটা লিটিগেশনের কারণে এদের হাতে আসেনি, আর বাকি সম্পত্তির বিষয়ে রিচার্ড অ্যাবে গোপন করে যান, এদের জানতেই দেননি। এই কারণে পরবর্তীকালে কিটস এবং তার ভাই বোনেদেরকে বেশ কিছু অর্থনৈতিক সমস্যার মুখে পড়তে হয়। যেমন কিটসের এই সংক্ষিপ্ত জীবনে
কিটসের কখনো নিজের কোনো বাড়িই ছিল না, তিনি কখনো কোনো বন্ধুর বাড়িতে কাটিয়েছেন, কখনো লজে কাটিয়েছেন। ফলে এই বাড়ির বিষয়টা তার কবিতায় বারবার উঠে এসেছে। কীভাবে চলো আমরা এই কবিতাটা পড়তে গিয়েও দেখব। তো হ্যামন্ডের সাথে ঝামেলা হয়, তিনি বেরিয়ে যান। তারপর তিনি 1 বছরের একটা অ্যাপোথেকারির ট্রেনিং করেন গাইজ হসপিটাল নামের একটা হসপিটাল থেকে। 1815 to 1816 তিনি আলটিমেটলি সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তার কয়েক মাসের মধ্যে তিনি ডিসিশন নেন, মেডিকেল প্রফেশন নয়, আমি কবিতা লিখব, আমি নিজেকে পুরোপুরি নিয়োজিত করব কবিতা লেখার জন্য। তার গার্ডিয়ান রিচার্ড এবিট তাতে প্রচণ্ড আপত্তি ছিল, কিন্তু তার ভাই বোনেরা তার পাশে দাঁড়িয়েছিল। এবং এই 5 ভাই বোনের মধ্যে আমাদের কিটস সবচেয়ে বড় ছিলেন, জন কিটস। বাকি ভাই বোনেরা তাকে প্রায় ঈশ্বরের মতো সম্মান করত, প্রচণ্ড ভালোবাসত, এবং তারা সবাই তার পাশে দাঁড়ায়। লেখালেখি করতে এসে 1817 তার একটা ভলিউম বেরোয়, পোয়েমস। ইট ওয়াজ ক্রিটিক্যালি অ্যাক্লেমড, বেশ সুনাম পান তিনি। বেশ কিছু বিখ্যাত কবি সাহিত্যিকের সাথে আলাপ হয়, যার মধ্যে একজন ছিলেন লেই হান্ট। লেই হান্ট ছিলেন একটা জার্নালের এডিটর, তার পাশাপাশি নিজেও পোয়েট ছিলেন, এবং জার্নালিজমের জগতে তিনি ছিলেন সরকার বিরোধী। কিটস তার বন্ধু। এবারে সরকার বিরোধী জার্নালিস্ট হলে কি হয় সেটা নিশ্চয়ই বলার দরকার নেই, সেটা আমরা সবাই জানি। তো লেই হান্টকেও জেলে যেতে হয়েছিল। আর যে সমস্ত জার্নালিস্টরা সরকারের পোষ্য, তাদের কাছে লেই হান্ট বিরাট শত্রু ছিল। এবং যেহেতু লেই হান্টের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল জন কিটস, তাহলে জন কিটসকেও তারা শত্রু ভাবত। 1817 পোয়েমস পাবলিশ হওয়ার পরে কিটসের মধ্যেও অ্যাম্বিশন বাড়তে শুরু করে অ্যাজ আ পোয়েট। তিনি খুব বড় একটা কবিতায় হাত দেন, অ্যান্ডিমিয়ান, একটা গ্রিক মিথের উপর, অ্যান্ডিমিয়ান। এই অ্যান্ডিমিয়ান পাবলিশ হচ্ছে 1818-এ। এই বছরটা 1818 কিটসের জীবনে ছিল ভেরি ইভেন্টফুল ইয়ার। 1818-এ যখন অ্যান্ডিমিয়ান পাবলিশ হচ্ছে, দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিন, কোয়ার্টারলি রিভিউ, তারা যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করে টেক্সটটাকে, এবং পুরো পার্সোনাল লেভেলে নেমে এসে ক্রিটিসাইজ করে। কিটস সম্পর্কে এক জায়গায় তারা লিখছে, বাবু যাও তুমি তোমার অ্যাপোথেকারির কাজ করো, কবিতা লেখা তোমার জন্য নয়, তোমার দ্বারাই আর যাই হোক কবিতা লেখা হবে না। এই ভাষা, এই কদর্য ভাষায় কিটসকে আক্রমণ করে। এই কারণে শেলি, বায়রন, তাদের সকলেরই বক্তব্য কিটসের অকাল মৃত্যুতে ক্রিটিকদের হাত আছে। শেলি তো এক ধাপে গিয়ে বলেন যে ক্রিটিক্সরাই কিটসকে মেরে ফেলেছে। বার্থ অ্যান্ড অরফানেজ, যেগুলো আমি বললাম, 1795-এ জন্ম লন্ডনে। তিনি অরফান হয়ে যাচ্ছেন 14 বছর বয়সে। 8 বছরে বাবা মারা গেল, 14 বছরে মা মারা গেল। বাবা ঘোড়া থেকে পড়ে মারা গেলেন, মা টিভিতে মারা গেলেন। মেডিকেল অ্যাপ্রেন্টিসশিপ, যেগুলো আমি সব বলে গেলাম এতক্ষণ ধরে, 1810 নাগাদ তিনি একজন অ্যাপোথেকারি সার্জনের কাছে ট্রেনিং নিতে যান, যার নামটাও আমি বলে দিলাম, হ্যামন্ড। এগুলো তোমাদের এত খেয়াল রাখার দরকার নেই। পরবর্তীকালে তিনি গাইজ হসপিটালে যান 1815 to 16, এবং সেখান থেকে তিনি অ্যাপোথেকারির সার্টিফিকেট নিয়ে আসেন, মানে ফার্মাসিস্ট ধরে নিতে পারি আমরা। লিটারারি বিগিনিংস অ্যান্ড আর্লি ওয়ার্কস, আমি কি বললাম, 1816-এ তিনি অ্যাপোথেকারির সার্টিফিকেট পাচ্ছেন, কিন্তু তার কয়েক মাসের মধ্যে ডিসিশন নিচ্ছেন, দরকার নেই, আমি সারা জীবন কবিতা লিখতে চাই। ওকে, তার বন্ধুত্ব হচ্ছে লেই হান্টের সাথে, যিনি ওই সময়ের একজন প্রচণ্ড বিখ্যাত, প্রচণ্ড ইনফ্লুয়েন্সাল এডিটর এবং পোয়েট ছিলেন। তার ফার্স্ট ভলিউম বেরোচ্ছে 1817-এর, নাম হচ্ছে পোয়েমস, যেখানে আমরা ওই বিখ্যাত কবিতাটা পাবো, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তারপর বেরোচ্ছে অ্যান্ডিমিয়ান, আ পোয়েটিক রোমান্স 1818-এ, যে কবিতাটাকে প্রচণ্ড হার্শলি ক্রিটিসাইজ করে ব্ল্যাকউডস ম্যাগাজিন আর কোয়ার্টারলি রিভিউ, যেটা আমি মাত্র বললাম যে ব্যক্তিগত স্তরে ক্রিটিসাইজ করে যে তুমি কবিতা লেখার চেষ্টা করো না, তোমার দ্বারা কবিতা হবে না, যাও অ্যাপোথেকারি সার্টিফিকেট আছে তো ওই কাজ করবে যাও। নেক্সট, মেজর পোয়েটিক ওয়ার্কস, ন্যারেটিভ পোয়েমস, ইজাবেলা অর দ্য পট অফ বেজল, ট্রেজিক ন্যারেটিভ একটা, ইপ অফ সেন্ট অ্যাগনেস, জাস্ট কিছুগুলো টেক্সটের নাম লেখা আছে। আর এপিক অ্যাসপিরেশন, হাইপারিয়ান নামের তিনি একটা এপিক লেখার চেষ্টা করেন, মানে
যখন তার এন্ডিমিয়ানকে নিয়ে ক্রিটিসাইজ করা হয় তিনি থেমে যাননি, তিনি তার চেয়েও অ্যাম্বিশাস প্রজেক্টে হাত দেন। হাইপারিয়ন নামে একটা এপিক লেখার চেষ্টা করেন, যদিও কিছুদিন লেখার পরে এপিকটা তিনি ছেড়ে দেন। তার নিজের বক্তব্য ছিল ইট ওয়াজ টু মিল্টনিক, মানে এর মধ্যে মিল্টনের প্রভাব এতটাই বেশি চলে আসছিল যে আমি ছেড়ে দিলাম। ভাবো, মাত্র 26 বছর বয়সে মারা যাচ্ছেন, তার মধ্যে তিনি এত বিখ্যাত ওডস লিখেছেন, সনেটস লিখেছেন, আদার লিরিক পোয়েমস লিখেছেন, রোমান্সেস লিখেছেন, এপিক লেখার চেষ্টা এত অ্যাটলিস্ট করেছেন। হাইপারিয়ন ছেড়ে দেওয়ার পরে আবার পরবর্তীকাল আবার ওটাকে প্রথম থেকে রিওয়ার্কিং করতে শুরু করেন ফল অফ হাইপারিয়ন নামে, দ্য ফল অফ হাইপারিয়ন, দ্য গ্রেট ওডস অফ 1819। 6টা বিখ্যাত ওডের নাম কি কি আমি একটু আগে বললাম, সাইকি, মেলানকলি, ইন্ডোলেন্স, গ্রেসিয়ানান, আর আমাদের সিলেবাসের দুটো নাইটেঙ্গেল, অটাম। মাস্টারফুল কম্পোজিশনস, স্প্রিং টু অটাম 1819, এই সময় এগুলো সব লেখা। দুটো ওয়ার্কের, 2-3টে ওয়ার্কের নাম এখানে লেখা আছে, গ্রেসিয়ানান, অটাম, মেলানকলি এটসেট্রা। এটা ছিল তার ক্রিয়েটিভিটির একদম পিক পয়েন্ট 1819। চূড়ান্ত কিছু টেক্সট এই সময় তার কলম থেকে বেরিয়ে আসে। কিডসেস লেটার লাইফ অ্যান্ড লিগেসি, ফাইনাল ইয়ার্স, যেগুলো আমি সব বলে দিয়েছি। 1819 ভেরি ক্রিয়েটিভ ইয়ার। 1820 লাংস হেমারেজ হচ্ছে, তিনি বলছেন আই নো দ্য কালার অফ দ্যাট ব্লাড, এই রক্তের রং আমি চিনি, আমার মৃত্যু আসন্ন তিনি বুঝতে পারছেন। ডাক্তারের পরামর্শে 1821-এ তিনি ওখান থেকে চলে যাচ্ছেন ইটালি, এবং সেখানে গিয়ে তিনি মারা যাচ্ছেন। এবং তার সমাধিতে লেখা আছে তার পরামর্শ মতোই, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিচ ইন ওয়াটার। চলো, দ্য কোর অফ কিডসেস পোয়েটিক ভিশন। কিডসের লেখার কিছুগুলো আমরা বেসিক ফিচার্সের দিকে যাই, যেগুলো আমরা এই টেক্সটেও ঘুরে ফিরে পাবো। নাম্বার 1, সেনজুয়াসনেস। আমরা নিশ্চিতভাবে যারা এখানে বসে আছো, অফলাইন অনলাইন যে কোনো জায়গাতেই, আমরা ওয়ার্ডসওয়ার্থ পড়েছি। ওয়ার্ডসওয়ার্থের নেচারের সাথে রিলেশনে আমরা 3টি ফেজ পেয়েছিলাম, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। প্রথমে তিনি প্রকৃতিকে কীভাবে এনজয় করতে চাইছেন, 3টা লাইব্রেরিতে তার ডিসক্রিপশন আছে, আর দ্য প্রিলিউডের ডিটেল ডিসক্রিপশন আছে। প্রথম দিকে হি কনসিডার নেচার মিয়ারলি অ্যাজ এ বিউটিফুল লেডি, যাকে তিনি এনজয় করতে পারেন ফিজিক্যালি। তারপর তিনি নেচার কীভাবে দেখছেন, জাস্ট অ্যাজ এ বিলাভেড, যার সাথে সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট আছে। এবং আলটিমেটলি নেচার বিকামস দ্য গডেস, এবং হি বিকামস হাম্বল ওয়ার্শিপার। কিডসকে আমরা দেখতে পারি ওয়ার্ডসওয়ার্থের ফার্স্ট ফেজে, যেখানে প্রকৃতিকে তিনি উপভোগ করতে চাইছেন। সেনজুয়াস অ্যাপ্রিসিয়েশন অফ দ্য বিউটি অফ নেচার। সেনজুয়াস ইজ রিলেটেড টু সেন্সেস। আমরা যখন এই টেক্সটটা পড়ব নাইটেঙ্গেল, সেখানে আমরা ওরাল ইমাজারি, ভিজুয়াল ইমাজারি ছড়াছড়ি দেখতে পাবো। এমনকি বহু জায়গায় তিনি সাইনেস্থেসিয়ার ইউজ করে গেছেন, একটা সেন্সের সাথে আর একটা সেন্সকে পুরো মিশিয়ে দিয়েছেন। মেলোডিয়াস প্লট, প্লট একটা জায়গা কার সাথে রিলেটেড, ভিজুয়াল ইমাজারি আর মেলোডিয়াস ওরাল ইমাজারি, দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছেন, যেটাকে সাইনেস্থেসিয়া বলা হয়। বিভিন্ন সেন্স এক্সপেরিয়েন্সকে একসাথে মিশিয়ে দেওয়ার যে ক্যাপাসিটি, সেটাই হচ্ছে সাইনেস্থেসিয়া। তাহলে সেনজুয়াসনেস কি না, রিলেটেড টু সেন্সেস। আমরা বিভিন্ন ধরনের ইমেজ পাবো, যেটা বিভিন্ন সেন্সে গিয়ে আমাদের আপিল করবে। হেলেনিজম, হেলেনিজম মানে কি, গ্রিক স্পিরিট। কিডস কোনোদিন গ্রিস যাননি, কিডস গ্রিক ল্যাঙ্গুয়েজ জানতেন না, কিন্তু তার বন্ধু সেলির বিখ্যাত কমেন্ট আছে কিডস সম্পর্কে, হি ওয়াজ আ গ্রিক, হি ওয়াজ আ গ্রিক। অদ্ভুত ব্যাপার, তিনি গ্রিস দেশটাই দেখেননি, তিনি গ্রিক ল্যাঙ্গুয়েজ জানেন না, তাহলে কেন বলা হচ্ছে হি ওয়াজ আ গ্রিক? এই টেক্সটটা পড়তে গিয়ে আমরা দেখতে পাবো, নাম্বার 1, প্রচুর আমরা ক্লাসিক্যাল রেফারেন্স পাবো, প্রচুর আমরা গ্রিক রেফারেন্স পাবো, হিপোক্রিন পাবো, লিদে পাবো, অনেকগুলো আমরা গ্রিক রেফারেন্স পাবো। ব্যাকাসের রেফারেন্স পাবো, ব্যাকাসকে রোমান কাউন্টার পার্ট অফ ডায়নিসাস। তাহলে প্রচুর আমরা গ্রিক রেফারেন্স পাবো কিডসের লেখায়। অ্যান্ডিমিয়ান, উনি যেটা প্রথম, যেটা ওনার অ্যাম্বিশাস প্রজেক্ট ছিল, গ্রিক মিথোলজি। হাইপারিয়ন,
তার থেকেও যে অ্যাম্বিশাস প্রজেক্ট ছিল গ্রিক মিথোলজি। তাহলে তার লেখাতে আমরা বারবার বারবার সেই গ্রিক মিথের রেফারেন্স খুঁজে পাবো। শুধু এটাই হেলেনিজম নয়, এই যে লাভ ফর বিউটি, লাভ ফর নেচার, এগুলো তো এনসিয়েন্ট গ্রিস থেকেই আসছে। তাহলে তার লেখায় গ্রিক স্পিরিট, শুধু গ্রিক রেফারেন্স নয়, গ্রিক স্পিরিট খুঁজে পাবো আমরা। আমরা টেক্সটটা পড়ার সময় আরও ডিটেলে যাব। অ্যান্ড এন্ডিউরিং ফিলোজফি, তার লেখার ভিতরে একটা ফিলোজফি আছে। কি সেই ফিলোজফি? কি সেই ফিলোজফি? তার সমস্ত লেখাতে যে ফিলোজফি আছে একটা লাইনে তাকে সাম আপ করে দেওয়া যায়, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তার নিজের লাইন। তার সমস্ত লেখার যে ফিলোজফি সেটা একটা মাত্র লাইনে সাম আপ করা যায়, যে লাইনটা তিনি লিখে দিয়ে গেছেন, যে সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এর মধ্যে তিনি কোথাও কোনো ফারাক দেখেননি। ওকে, তাহলে সেনজুয়াস ইমারশন বলো, হেলেনিক ইনফ্লুয়েন্স বলো, এগুলো সব আমরা তার লেখায় পাবো। নেক্সট আরেকটা বিষয়, নেগেটিভ ক্যাপাবিলিটি। এই বিষয়টা কি? এই বিষয়টা স্টুডেন্টদের বেশিরভাগ জনের বুঝতে প্রবলেম হয়। কিডস তার ভাইকে একটা চিঠিতে লিখছেন নেগেটিভ ক্যাপাবিলিটির কথা। এই নেগেটিভ ক্যাপাবিলিটি বিষয়টা কি? ক্যাপাবিলিটি আমরা সবসময় পজিটিভ অ্যাট্রিবিউট বলে জানি, তাহলে নেগেটিভ ক্যাপাবিলিটি কি? ধরো অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো তুমি কারো বাড়ি বেড়াতে গেছো, কারো বাড়ি গেছো তুমি দেখা করতে, সেখানে ধরো ওর একটা ডাইনিং কাম ড্রয়িং, সেখানে একটা সোফায় তোমাকে বসতে দিয়েছে, তার মুখোমুখি একটা বেডরুম আছে, সেই বেডরুমের পর্দাটি বন্ধ করা আছে। তুমি যদি ইন্সপেক্টর প্রদ্যুম্ন হও, তুমি যদি ব্যোমকেশ বক্সী হও, তুমি যদি শার্লক হোমস হও, তুমি যদি দুপে হও, দুপে ক্যারেক্টারটা কার তৈরি? এডগার অ্যালান পো। বা তুমি যদি পয়ারো হও, আগাথা ক্রিস্টির তৈরি। বা তুমি যদি ফাদার ব্রাউন হও, জিকে চেস্টারটনের তৈরি। তুমি যদি কোনো ডিটেকটিভ হও, সত্যান্বেষী হও, তাহলে তোমার সবসময় টার্গেট থাকবে, বাবু পর্দাটা আমি সরিয়ে দেখবো ভেতরে কি আছে। মানে আমরা সব সময় সাধারণ মানুষজন, আমরা সব সময় মিস্ট্রিকে সলভ করতে চাই, আমরা সব সময় পর্দাটা সরিয়ে দেখতে চাই ভেতরে কি আছে, মিস্ট্রি আমরা সলভ করতে চাই। কিডসের বক্তব্য নেগেটিভ ক্যাপাবিলিটি কি? নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে টু দি অ্যাবিলিটি টু রিটেন মিস্ট্রিজ, আনসার্টেনটিজ, একটা রহস্য, একটা অনিশ্চয়তা, তার মধ্যে বাস করতে পারার ক্ষমতার নাম হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি, যেটা কিডসের বক্তব্য শেক্সপিয়ারের মধ্যে ছিল। মানে দেখো, সেই কিডসের ফিলোসফিতে আমি ফিরে যাচ্ছি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এবং এর পুরোটার পিছনে কে ভূমিকা পালন করবে? ইমাজিনেশন। সুন্দর কোনো বিষয়ই অবজেক্টিভ বিউটি বলে পৃথিবীতে কিচ্ছু নেই। এমন কিছু বিষয় আছে যেটা সবার জন্য সুন্দর বা সব মুহূর্তে সুন্দর না। যদি তুমি বলো একটা গোলাপ ফুল সুন্দর, ওটা ডিপেন্ড করে তোমার সাবজেক্টিভিটির উপর। যখন তোমার মন ভালো, তখন তোমার গোলাপ ফুলটি সুন্দর লাগবে। আর এইমাত্র তুমি জানলে, যার উপর তুমি বিরাট বিশ্বাস করেছো, যে তোমাকে গোলাপ ফুলটা দিয়েছে, তুমি সাজিয়ে রেখেছো, সে তোমাকে বিট্রে করছে, তখন তোমার কাছে গোলাপ ফুলটা হবে পৃথিবীর সব থেকে কুৎসিত ফুল। তাহলে বিউটি ইজ সাবজেক্টিভ। গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে, গোলাপ নিজে সুন্দর নয়, আমার ইমাজিনেশন তাকে সুন্দর বানায়। তাহলে যখন তিনি বলছেন বিউটি ইজ ট্রুথ, সেই বিউটি কে দেখতে পায়? ইমাজিনেশন, কল্পনা সে সৌন্দর্য দেখতে পায়। ওই যে পর্দাটা বন্ধ আছে, তুমি পর্দার বাইরে আছো, তুমি পর্দার ভেতরে জগৎটাকে কল্পনা করো একটা সুন্দর জগৎ। দিস ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি। যেই তুমি একবার পর্দাটা সরিয়ে দিলে, তুমি একটা ফ্যাক্ট দেখতে পাচ্ছ, যে হতেই পারে যে ড্রয়িং ডাইনিংটা বেশ সুন্দর সাজিয়ে রেখেছে, বাইরের লোকজন আসে বলে, বেডরুমের ভেতরটায় দেখবে এখানে জল পড়ে আছে, এখানে জুতো পড়ে আছে, এখানে খবরের কাগজ পড়ে আছে, এখানে এটো থালা পড়ে আছে, হতেই পারে। তোমার সেই সৌন্দর্যের বোধ একদম ধূলিসাৎ হয়ে গেল। তাহলে নেগেটিভ ক্যাপাবিলিটি কি? ওই আনসার্টেনটির মধ্যে বাস করার ক্ষমতা,
ওই রহস্যের মধ্যে বাস করার ক্ষমতা। এবং লক্ষ্য করো কিডস এই কথাটা বলছেন কখন? রোমান্টিক রিভাইভালে। তার আগে একটা বড় সময় পেরিয়েছে 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরিকে কি বলা হয়? দি এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। তার মানে 18th সেঞ্চুরির সায়েন্টিস্ট তো বাদ দাও, কবি সাহিত্যিকরাও কার পেছনে ছুটতেন? রিজন, ইন্টেলেক্ট, ফ্যাক্ট, ড্রাইডেন, পোপ, ডক্টর জনসন। তারপর আসছে রোমান্টিক রিভাইভালের টাইম, যেখানে কিডস এই কথাটা বলছেন যে সবসময় আমরা রিজন ইন্টেলেক্টের পেছনে ছুটবো কেন? তাহলে ইমাজিনেশনের তো কোনো জায়গায় থাকবে না, আমার কল্পনার তো কোনো জায়গায় থাকবে না। আমি যদি রুমটাকে একবার দেখেই ফেললাম, তাহলে আমি কল্পনাটা করবো কি করে? তাহলে ওই আনসার্টেনটি, ওই মিস্ট্রির মধ্যে থাকার যে ক্ষমতা, সেটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। এই নেগেটিভ ক্যাপাবিলিটি না থাকলে ওড টু বা স্কাইলার্ক লেখা যায় না। একটা পাখির গানকে তুমি আর আমি একটা পাখির গানে দেখি, তার বেশি আমরা কিচ্ছু ভাবি না। হ্যাঁ, গানটা শুনে ভালো লাগলো, দ্যাটস অল। এই কারণে কোলরিজে সেই বিখ্যাত ডিস্টিংশন মনে আছে, প্রাইমারি ইমাজিনেশন আর সেকেন্ডারি ইমাজিনেশন। কোলরিজের কি বক্তব্য? আমরা যারা আছি প্রত্যেকটি মানুষের মধ্যে ইমাজিনেশনের পাওয়ার আছে, কিন্তু সেটা প্রাইমারি ইমাজিনেশন। আমরা কোনো কিছু শুনি, একটু কল্পনা করলাম, ভুলে গেলাম। একজন কবির মধ্যে সেকেন্ডারি ইমাজিনেশনের ক্ষমতা আছে। একজন কবি স্কাইলারের গানকে স্পিরিট অফ জয় বানাতে পারে। একজন কবি নাইটেঙ্গেলের গান শুনে নাইটেঙ্গেলের একটা আইডিয়াল ওয়ার্ল্ডের কল্পনা করতে পারে, বিকজ দ্য পোয়েট হ্যাজ নেগেটিভ ক্যাপাবিলিটি। আমাদের মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটির অভাব আছে, এই জন্যই আমাদের সেকেন্ডারি ইমাজিনেশন নেই। সব রিলেটেড বাবু, মুখস্থ বিদ্যায় কিচ্ছু হবে না, সব রিলেটেড। এই যে সেকেন্ডারি ইমাজিনেশন একজন পোয়েটের মধ্যে আছে, কেন আছে? কারণ তার মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি আছে। নেগেটিভ ক্যাপাবিলিটি আছে বলে তার ইমাজিনেশনকে সেই মাত্রায়, সে স্তরে নিয়ে যাবার ক্ষমতা আছে। তিনি কল্পনা করতে ভালোবাসেন। আর আমাদের সবার উদ্দেশ্য কি? একবার পর্দাটা সরিয়ে দেখিনি, খেলা শেষ। কি আছে কি আছে কি আছে, যখন তুমি জেনে গেলে সব শেষ। ওকে, সব জেনে গেলে আর জানার কিছু বাকি থাকে না। এবং এইটাই হচ্ছে লাভ স্যাড স্যাটিটি, ওটা প্রেমের ক্ষেত্রেও সত্যি। সেখানে যদি নেগেটিভ ক্যাপাবিলিটি থাকে আমাদের, যে সব জানবো না, দুজন দুজনের কাছে রহস্য হয়ে থেকে যাই, তাহলে প্রেমটাও বেঁচে থাকবে। স্যাটিটিটা আসে কেন? আমাদের ওই পজিটিভ ক্যাপাবিলিটির জন্য। আমার সব জানতে হবে, সব জানতে গিয়ে আমরা সব হারাই। নেক্সট, ওড টু আ নাইটেঙ্গেল, পাবলিকেশন অ্যান্ড কনটেক্সট। আমি বললাম তার ভাইয়ের মৃত্যু, 1818-এ ক্রিটিকদের সমালোচনা, ফেনি ব্রাউনে সরে যাচ্ছে লাইফ থেকে, সব কিছু মিলে বেচারা প্রচণ্ড খারাপ ছিলেন। তার বন্ধু চার্লস ব্রাউনের বাড়িতে তিনি বাস করতে শুরু করেছিলেন। চার্লস ব্রাউনের বাড়িটা ছিল হ্যাম্পস্টিড এলাকায়। হ্যাম্পস্টিডটা ছিল লন্ডনের শহরতলি, লন্ডনের শহরতলি, শহরের বাইরের জায়গা। তো সেইখানে বসে ওড টু আ নাইটেঙ্গেল লেখা, এই লেখার ইতিহাস সম্পর্কে চার্লস ব্রাউন নিজে যা বলেছেন সেটা শুনুন। চার্লস ব্রাউন বলেছেন যে 1819 সালের স্প্রিং সিজনে আমার বাড়ির বাগানে একটা নাইটেঙ্গেল পাখি বাসা বানায়। কিডস মাঝে মাঝেই সে নাইটেঙ্গেলের গান শুনতেন। একদিন ব্রেকফাস্ট টেবিল থেকে হঠাৎ করে কিডস একটা চেয়ার নিয়ে একটা প্লাম ট্রির তলায় গিয়ে বসে পড়েন। তারপর তিনি সেখানে 2-3 ঘন্টা ধরে লিখতে থাকেন। আমি নিজের কাজে ব্যস্ত থাকি। তারপর কিডস ফিরে আসেন, বুক সেলফে 4-5টা কাগজ এসে ফেলে দেন। আমি উৎসাহে সে কাগজগুলো নিয়ে আসি। এসে দেখি হাতের লেখা তো প্রথমত বুঝতে পারছি না, কারণ একটা পোয়েটিক্যালি ভেরি মাচ ইন্সপায়ার্ড সেই মুহূর্তে তিনি লিখছেন, মানে গড়গড় করে লিখে গেছেন, হাতের লেখা বুঝতে পারছি না। তারপর 4-5টা যে কাগজ, সিকোয়েন্সটা কি আমি বুঝতে পারছি না। তখন আমি কিডসের কাছে গেলাম, কিডস আমাকে বুঝিয়ে দিল যে আমি এটা কি লিখেছি। এইভাবে ওড টু আ নাইটেঙ্গেল লেখা মাত্র কয়েকটা ঘন্টার মধ্যে। অরিজিনালে নাইটেঙ্গেলের গান শুনে
তাহলে এর আগে আমরা স্কাইলার্ক পড়লাম, সেখানে অরিজিনাল স্কাইলার্কের গান তিনি শুনেছিলেন এবং তিনিও একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন সেই সময় কবিতাটা লিখছেন, এটাও তাই। ওকে, ক্লিয়ার? এখানে আমি বন্ধুর নামটি লিখে দিচ্ছি, চার্লস ব্রাউন। ফার্স্ট পাবলিকেশন খেয়াল রাখবে, ফার্স্ট পাবলিকেশন হচ্ছে, এটা লেখা হচ্ছে কখন, এই লেখা নিয়েও বিতর্ক আছে, বলা হয় লেট এপ্রিল और अर्ली मे, लेट एप्रिल और अर्ली मे नागाद पोएमटा लेखा होच्छे, लेट एप्रिल और अर्ली मे। प्रथम पाब्लिश होच्छे सेई बछरई जुलाई मासे एकटा मैगाजिने एनाल्स अफ द फाइन आर्ट्स नामेर मैगाजिने पाब्लिश होच्छे सेई बछरई जुलाई मासे। लेट एप्रिल और अर्ली मेते लेखा, जुलाइए पाब्लिश। तार परेर बछर 1820 এটা তার ভলিউমে ইনক্লুড করা হয়। সেই ভলিউমটার নাম কি ছিল? লামিয়া, ইজাবেলা, দ্বীপ অফ সেন্ট এগনেস অ্যান্ড আদার পোয়েমস। তাহলে লেখা কমপ্লিট হওয়ার মাস দুয়েকের পরেই একটা জার্নালে পাবলিশ হয় জুলাই 1819। তার পরের বছরে তার পোয়েট্রির কালেকশনে ইনক্লুড করা হয়, কালেকশনটার নাম ছিল লামিয়া, ইজাবেলা, দি ইভ অফ সেন্ট এগনেস অ্যান্ড আদার পোয়েমস। মনে রাখতে হবে, ক্লিয়ার? খেয়াল রাখবে, থিমস অ্যান্ড ইমাজারি ইন ওড টু আ নাইটেঙ্গেল। এসকেপিজম, আশা করি এখানে যতজন আছে এমন কেউ নেই যে কবিতার আগে পড়নি, আশা করি সবারই আগে পড়া, তারপর তো আমরা ডিটেলে যাবই। এসকেপিজম, কিডসের লাইফটা আমরা পড়লাম কেন? কারণ কিডসেস লাইফ But Keats was a lifelong suffering. Keats was a lifelong suffering. তাহলে নাইটেঙ্গেলের গান শুনে তার যে প্রচণ্ড আনন্দ হচ্ছে এবং তিনি নাইটেঙ্গেলের জগতে চলে যাবার চেষ্টা করছেন, চলে যাবার কথা ভাবছেন। স্কেপিজম, স্কেপিজমটা কেন? আমরা এই কবিতা পড়তে গেলে আমরা 3 নাম্বার স্ট্যান্ডাতে তার টোটাল ডিসক্রিপশন পাবো, যে এই জীবনে এত দুঃখ, এত কষ্ট, এখানে বার্ধক্য থেকে শুরু করে যৌবন থেকে শুরু করে প্রেমিকা বা প্রেম, কোনোটাই দীর্ঘস্থায়ী নয়। চিরস্থায়ী তো বাদই দাও, কোনোটাই দীর্ঘস্থায়ী নয়। বড্ড আনসার্টেন এই জীবন, বড্ড দুঃখের এই জীবন। এমনকি সেখানে একটা অনবদ্য লাইন আছে যে ধরো তুমি কোনো বন্ধুর কাছে গেলে তোমার দুঃখ শেয়ার করার জন্য, তোমার বন্ধু বলবে আরে তোর কি দুঃখ, আমারটা আগে শোন। তারপর কি হবে? তুমি পূর্ব দিকে মুখ করে বসে আছো, তুমি তোমার দুঃখের কাহিনী বর্ণনা করছো, তোমার বন্ধু পশ্চিম দিকে মুখ করে বসে আছে, সে তার দুঃখের কাহিনী বর্ণনা করছে, কেউ কারোটা শুনছে না। কারণ কারণ সবাই দুঃখে আছে। হিয়ার পিপল সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, এরকম কিছু একটা লাইন আছে। ওকে, তাহলে সেই পৃথিবী থেকে তিনি পালিয়ে যেতে চাইছেন। তিনি দুটো ওয়ার্ল্ড বানিয়েছেন, একটা হিউম্যান ওয়ার্ল্ড আর তার কল্পনাতে একটা ওয়ার্ল্ড বানিয়েছেন, আইডিয়াল ওয়ার্ল্ড অফ দ্য নাইটেঙ্গেল। এই হিউম্যান ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ল্ড অফ সাফারিং, ইমপারফেক্ট ওয়ার্ল্ড, আর নাইটেঙ্গেলের ওয়ার্ল্ডটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ল্ড, আইডিয়াল ওয়ার্ল্ড। ইমপারফেক্ট ওয়ার্ল্ড থেকে পারফেক্ট ওয়ার্ল্ডে, এই সোকল রিয়েল ওয়ার্ল্ড থেকে আইডিয়াল ওয়ার্ল্ডে তিনি যেতে চাইছেন। দিস ইজ এসকেপিজম। নেক্সট, মর্টালিটি ভার্সাস ইমর্টালিটি। হিউম্যান ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অফ দ্য মর্টালস। তার বক্তব্য হচ্ছে নাইটেঙ্গেলের ওয়ার্ল্ড হচ্ছে আইডিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড নাইটেঙ্গেল ইজ এন ইমর্টাল বার্ড। দাও ওয়াস্ট নট বর্ন ফর ডেথ, ইমর্টাল বার্ড, কবিতার লাইন। মৃত্যুর জন্য তোমার জন্ম হয়নি, অমর পাখি। এই লাইনটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, আমরা টেক্সটটা পড়ার সময় জানবো, কিন্তু আমরা এখন এইটুকুটা জানি। তার বক্তব্য হিউম্যান ওয়ার্ল্ড হচ্ছে মর্টাল, হিউম্যান ওয়ার্ল্ড হচ্ছে মর্টাল ওয়ার্ল্ড, আর নাইটেঙ্গেলের ওয়ার্ল্ডটা হচ্ছে ইমর্টাল। কবি কি পাগল? নিশ্চয় নয়। তাহলে যখন তিনি নাইটেঙ্গেলকে বলছেন অমর পাখি, কিছু তো এক্সপ্লেনেশন আছে, পরে বুঝছি। নেচারস বিউটি, পুরো কবিতাটা জুড়েই তার পাশাপাশি যেটা আছে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা। এমনকি আমরা ফিফথ স্ট্যাঞ্জাতে আমরা পাবো, এই অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না আমার পায়ের তলায় কি কি ফুল ফুটেছে। একটার পর একটা ফুলের রেফারেন্স দিয়ে যাবেন, হথর্ন, ইগল্যান্টাইন, মাস্করোজ, ভায়োলেট,
প্রকৃতির অনবদ্য বর্ণনা আছে। তার আগেও তিনি এক জায়গাতে চাঁদকে দেখে বলবেন মনে হচ্ছে অনেক রানী, তার চারপাশে তারাগুলো হচ্ছে তার অ্যাটেন্ডেন্টসরা, অন্যান্য পরীরা, ওটা পরীদের জগৎ। তাহলে নেচারের অনবদ্য কিছু ডেসক্রিপশন আমরা এই টেক্সটে পাবো। নেক্সট, আর্টস পাওয়ার। আর্টস পাওয়ার, পোয়েট্রিজ অ্যাবিলিটি টু ট্রান্সেন্ডেন্ট সরো অ্যান্ড টাইম। তাহলে তার আরেকটা থিম কি? কবিতা বা আর্ট, তার যে ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে? এই দুঃখ কষ্টের হাত থেকে মানুষকে উদ্ধার করা। কারণ প্রথমে তিনি কি বলছেন? এই দুঃখের হাত থেকে বাঁচার জন্য চলো মদ খাই। ব্যাকাসের কথা বলছেন তিনি, মদের দেবতার কথা বলছেন। তার পর মুহূর্তেই তিনি সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলছেন, ফোর্থ স্ট্যাঞ্জাতে গিয়ে বলছেন না, মদ আমাদের দিতে পারে টেম্পোরারি রিলিফ, যতক্ষণ নেশা থাকলো ততক্ষণ রিলিফ পেলে, তারপর কষ্ট আরোই বেড়ে যাবে। তার থেকে আমি কার উপর ভরসা রাখি? পোয়েটিক ইমাজিনেশন। একমাত্র সেই পার আমাকে পার্মানেন্টলি এই দুঃখ, এই কষ্টের হাত থেকে বাঁচাতে। কিভাবে বা তার আলটিমেটলি কি ফলাফল হচ্ছে সেগুলো আমরা টেক্সট পড়তে গিয়ে দেখব। লাস্ট অফ অল, স্ট্যাঞ্জাইক ডিজাইন। স্ট্যাঞ্জাইক ডিজাইন, মোট কটা স্ট্যাঞ্জা আছে? 8টা। এক একটা স্ট্যাঞ্জায় কটা করে লাইন? এক একটা স্ট্যাঞ্জায় কটা করে লাইন? 10টা। তাহলে মোট কতগুলো লাইন? মোট লাইন হচ্ছে 80টা। 10টা করে লাইন আছে, 8টা স্ট্যাঞ্জা আছে, 80 লাইন। রাইম স্কিম কি? এবি এবি সিডি সিডি। ওকে, এর মধ্যে খেয়াল রাখবে, এর মধ্যে খেয়াল রাখবে যে 10টা লাইন, তার মধ্যে 9টা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা। শুধুমাত্র 8th লাইন, যেটা 8th লাইন প্রত্যেকটা স্ট্যাঞ্জার, সেটা হচ্ছে আয়াম্বিক ট্রাইমিটার। তাহলে আয়াম্বিক পেন্টামিটারে লেখা, 8th লাইন আয়াম্বিক ট্রাইমিটারে লেখা। এটা তোমরা সবাই জানো? আচ্ছা, এই কবিতে একটা লাইন আছে আয়াম্বিক হেক্সামিটারে লেখা বা আলেকজান্দ্রায়নে লেখা। কোন লাইনটা? সেকেন্ড স্ট্যাঞ্জার লাস্ট লাইন। সেকেন্ড স্ট্যাঞ্জার 10 নম্বর লাইন, লাস্ট লাইন অব সেকেন্ড স্ট্যাঞ্জা, সেটা হচ্ছে আয়াম্বিক হেক্সামিটার, অর যেটাকে বলা হয় আলেকজান্দ্রাইন। কেন এই লাইনটা আলেকজান্দ্রাইন সেটা আমরা টেক্সটটা পড়ার সময় জানি। হঠাৎ করে এই লাইনটাকে 10টা সিলেবেলের জায়গায় 12টা সিলেবেল কেন করে দেওয়া হলো? অফকোর্স দেয়ার রিজন। ঠিক আছে, সেখানে আমরা ক্লাসিক্যাল ওড ফর্ম, তার সাথে রোমান্টিক ফিচার সবই পাবো। এইটা সম্পর্কে আবারও বলছি, দিস ইজ রেগুলার ওড। পরেও আমাকে অনেকেই মেসেজ করছিল, স্যার এই বই ওই বই এইটা ওইটা লেখা আছে। প্লিজ, আমি যেটা বলার আমি একদম সরাসরি বলছি এবং আমি যুক্তি দিয়ে বলছি। ডোরিয়ান এবং লেসবিয়ান, এনসিয়েন্ট গ্রিসের ভাগাভাগি ছিল। ডোরিয়ানটাই হচ্ছে পিন্ডারিক, লেসবিয়ানটাই হচ্ছে হরেশিয়ান। ইংল্যান্ডে কিছুগুলো পিন্ডারিক, কিছুগুলো হরেশিয়ান ওড লেখা হলেও ডমিনেন্টলি ইংল্যান্ডে যা ওডস লেখা হয়েছে সেগুলো দুটোর কোনো ক্যাটেগরির মধ্যে আমরা ক্লিয়ারলি ফেলতে পারি না। যেগুলো হোমোস্ট্রপিক হয়, মানে একই রকমের স্ট্যাঞ্জা, একই রকমের স্ট্যাঞ্জা স্ট্রাকচার, সেগুলো হোমোস্ট্রপিকগুলোকে আমরা বলি রেগুলার ওড। যেগুলো হোমোস্ট্রপিক হয় না, যেমন ইমমর্টালিটি ওড ওয়ার্ডসওয়ার্থের, সেগুলো ইররেগুলার ওড। তাহলে কিটস এবং সেলির ওডগুলো হচ্ছে রেগুলার। রেগুলার কারণ সেগুলো হোমোস্ট্রপিক। আমি লাস্ট ক্লাস অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম। হোমোস্ট্রপিক মানে যেখানে একই স্ট্যাঞ্জা প্যাটার্ন থাকবে। এগুলোতে একই স্ট্যাঞ্জা প্যাটার্ন আছে, একই স্ট্যাঞ্জা প্যাটার্ন থাকলে সেটা রেগুলার। যদি স্ট্যাঞ্জা প্যাটার্নগুলো অন্য অন্য ধরনের হয় তাহলে ইররেগুলার। আমরা এর আগে যে পোয়েমগুলো পড়লাম সেলির দুটো, সেগুলো হোমোস্ট্রপিক ছিল, তার মানে রেগুলার। আমরা যে নাইটিঙ্গেল পড়বো সেটা হোমোস্ট্রপিক, তাহলে রেগুলার।